এই ছেলেটার ক্লাস করার সময় হঠাৎ করে প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়। আর সে বাথরুমে গিয়ে দেখে তার মেয়েদের মতো পিরিয়ড শুরু হয়েছে, কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারে না যে তার সাথে এসব কি হচ্ছে। ঠিক কয়েকদিন বাদেই ডাক্তাররা চিকিৎসা করে এই ছেলেটাকে একটা মেয়েতে পরিণত করে দেয়। আর এরপর থেকে এই ছেলেটার জীবনটা যেন একটা নরকে পরিণত হয়। কেন তার সাথে এমনটা করা হলো, কি এর রহস্য? এদিকে আবার তাকে মেয়ে বানানো হলেও তার মধ্যে একজন ছেলের মতো ফিলিংসই রয়ে যায়। বলছিলাম 2021 সালে মুক্তি পাওয়া সিনেমা বর্ন টু বি হিউম্যানের কথা। এটা একটা ভিন্ন ধরনের গল্প। এমন গল্প কারোর কল্পনাতেও আসা সম্ভব নয়। তো চলুন বন্ধুরা, লেট না করে সরাসরি স্টোরিতে চলে যাই। একদিন সকালে সোয়ানের হঠাৎ প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়। ব্যথা সে কাতরাতে থাকে। তার রুমের দরজা আটকানো থাকায় তার মা ভাবে সে হয়তো তখনও ঘুমিয়ে আছে। তাই সে তার দরজা নক করে এবং বলে তাড়াতাড়ি উঠে রেডি হওয়ার জন্য, কেননা না হলে তার স্কুলে যেতে অনেক দেরি হয়ে যাবে। তাই সোয়ান ব্যথা নিয়ে ফ্রেশ হয়ে তার বাবা মার সাথে সকালের নাস্তা করতে বসে। কিন্তু তখন তার পেটে ব্যথা আরো তীব্র হতে থাকে, এমনকি সে ঠিকমতো বসে থাকতে পারছে না। ছেলের এই অস্বাভাবিক আচরণ দেখে তার মা জানতে চায় তার কি হয়েছে। সে তার মাকে বলে তার সকাল থেকে প্রচুর পেটে ব্যথা করছে। এটা শুনে তার মা ব্যথার ওষুধ এনে দেয়। ওষুধ খেয়ে কিছুটা সময়ের জন্য তার ব্যথা কমলে সে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। স্কুলে যাওয়ার পরে ক্লাস চলাকালীন সময় আবারও তার পেটে ব্যথা তীব্র হতে শুরু করে। সে বসে থাকতে না পেরে দ্রুত বাথরুমে চলে যায়। বাথরুমে গিয়ে যখন সে প্রস্রাব করে তখন সে দেখতে পায় তার প্রাইভেট পার্ট থেকে প্রস্রাবের পরিবর্তে রক্ত পড়ছে, যেমনটা মেয়েদের পিরিয়ডের সময় হয়। সেটা দেখে সে খুব ঘাবড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বাথরুমে তার কিছু বন্ধুরা চলে আসে আর তাকে বলে, তোমার তো মেয়েদের মতো পিরিয়ড হচ্ছে। একথা শুনে সোয়ান খুব লজ্জা পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে বাসায় এসে এই বিষয়টা কাউকে না জানিয়ে ইন্টারনেটে এই বিষয়ে জানার চেষ্টা করে, কিন্তু তেমন কিছুই সে খুঁজে পায় না। এদিকে তার পেটে আবারও সেই তীব্র ব্যথা শুরু হয়ে যায়। সেই ব্যথা নিয়েই দুপুরে যখন তার বাবা মার সাথে খেতে বসে তখন তার বাবা তাকে জিজ্ঞেস করে তার স্কুলে পরীক্ষা কবে, কিন্তু সে তার বাবার প্রশ্নের উত্তর না দিয়ে ব্যথায় আবারও বাথরুমে চলে যায়। সকাল থেকে এমন অদ্ভুত আচরণের কারণে তার মা তার কাছে যায় কি হয়েছে সেটা জানার জন্য, কিন্তু তার মা বাথরুমে গিয়ে একেবারে অবাক হয়ে যায়, কারণ সে দেখে তার ছেলের প্রাইভেট পার্ট থেকে পিরিয়ডের মতো ব্লিডিং হচ্ছে। এটা দেখে সে চিৎকার করা শুরু করে এবং সোয়ানের বাবাকে সেখানে ডাকে। তার বাবাও এটা দেখে বেশ ঘাবড়ে যায় আর তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর হাসপাতালে একজন ডাক্তার তার চেক আপ করে এবং তার বাবা মাকে জানায় ভয় পাওয়ার কিছুই নেই, কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো খেলে সে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তো যাই হোক, এরপর তারা বাড়ি ফিরে আসে। পরের দিন যখন সে স্কুলে যায় তখন তার কিছু বন্ধুরা হাসি ঠাট্টা করতে শুরু করে দেয়। তারা বলে, তোমার কি পিরিয়ড ঠিক হয়ে গিয়েছে? দেখো, আবার স্কুলের বেঞ্চে যেন রক্ত না লাগে। এসব শুনে সোয়ান খুব লজ্জা পায় এবং তার মন খারাপ হয়ে যায়। 1 মাস পরের ঘটনা, সে প্রতিদিনের মতোই আজও স্কুলে গিয়েছে। স্কুলে গিয়ে যখন সে পিটি করতে দাঁড়ায় তখন হঠাৎই তার আবার প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়। ব্যথা এতটাই তীব্র ছিল যে সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, আর তাই সে তার পিটির টিচারের কাছে গিয়ে ছুটি যায়। টিচার যেহেতু জানে না তার আসলে সমস্যা কি, তাই সে তাকে ছুটি দিতে রাজি হয় না এবং তাকে দৌড়ানোর জন্য পাঠিয়ে দেয়। বাধ্য হয়ে সোয়ান দৌড়ানো শুরু করে ঠিকই, কিন্তু এক পর্যায়ে মাঠের মাঝখানে গিয়ে সে ব্যথায় অজ্ঞান হয়ে পড়ে। সবাই মিলে তাকে মেডিকেল রুমে নিয়ে গেলে টিচার দেখে যে তার পিরিয়ড হয়েছে, কিন্তু এটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। সেটা দেখে খুবই অবাক হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে না একটা ছেলের কিভাবে মেয়েদের মতো পিরিয়ড হতে পারে। এটা তো অসম্ভব। অবস্থা গুরুতর দেখে সে সোয়ানের বাবা মাকে ফোন করে সেখানে আসতে বলে। তারা সেখানে এসে তাদের ছেলের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। তৎক্ষণাৎ তারা সোয়ানকে শহরের সবচেয়ে বড় ডাক্তারের কাছে নিয়ে যায়, কারণ ব্যাপারটা আর ফেলে রাখার মতো নেই। সেখানে তার অনেক বড় বড় টেস্ট করানো হয় আসলে সমস্যাটা কি সেটা জানার জন্য। সেখানকার ডাক্তার মিস্টার লিও টেস্টগুলো রিপোর্ট দেখে তাদের বাবা মার সাথে আলাদাভাবে কথা বলতে চান।
তাই তারা সোয়ানকে বাইরে গিয়ে বসতে বলে। ডাক্তার সোয়ানের বাবা মাকে বলে, ভয় পাবেন না, আপনাদের ছেলের একটা অসুখ হয়েছে। অবশ্যই এটাকে অসুখ বললে ভুল হবে, কারণ এটা সে জন্মগতভাবেই বহন করে বেড়াচ্ছে। সোয়ানের বাবা মা এই সমস্ত কথার কিছুই বুঝতে পারে না। ডাক্তার তখন বলে, প্রত্যেকের শরীরে এক ধরনের হরমোন থাকে, এক ধরনের রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকে। যেমন ছেলেদের শরীরে থাকে পুরুষ হরমোন আর মেয়েদের শরীরে থাকে নারী হরমোন। আশ্চর্যজনকভাবে আপনাদের ছেলের শরীরে নারী ও পুরুষ এই দুই ধরনের হরমোনই রয়েছে। তবে চিন্তার কিছু নেই, আমরা আপনার ছেলেকে পরীক্ষা করে দেখব যে তার শরীরে কোন হরমোনটা বেশি আছে। যদি পুরুষ হরমোন বেশি থাকে তাহলে তার শরীরে যেটুকু নারী হরমোন আছে সেটুকু আমরা নষ্ট করে দেব, তাহলে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। কিন্তু তার শরীরে যদি নারী হরমোনের পরিমাণ বেশি থাকে তাহলে পুরুষ হরমোন নষ্ট করে দিতে হবে এবং পুরুষাঙ্গটি কেটে বাদ দিয়ে তার প্রাইভেট পার্টটাকে মেয়েদের মতো করে দিতে হবে। আর ফলে সে একজন পরিপূর্ণ নারীতে পরিণত হবে। আর যদি এটা করা না হয় তাহলে তার শরীরে দুটো হরমোনই ক্রমাগত বাড়তে থাকবে এবং পরবর্তীতে সে ক্যান্সারে আক্রান্ত হবে, একসময় সে মারা যাবে। ডাক্তারের এই সকল কথা শুনে সোয়ানের বাবা মা খুব চিন্তায় পড়ে যায়। এখন কোনো উপায় না দেখে তারা সব টেস্ট করাতে রাজি হয়। তো বাসায় যাওয়ার সময় সোয়ান তার বাবার কাছে জানতে চায় যে তার কি হয়েছে। উত্তরে তার বাবা তাকে বলে তার ছোট্ট একটা ইনফেকশন হয়েছে, যা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। পরদিন তার বাবা মা তাকে আবার হসপিটালে নিয়ে আসে টেস্টগুলো করানোর জন্য। টেস্টগুলো করার পরে ডাক্তার জানায় তাদের ছেলের শরীরে পুরুষ হরমোনের তুলনায় নারী হরমোনের পরিমাণ বেড়ে গিয়েছে, তাই খুব দ্রুত অপারেশনের মাধ্যমে পুরুষ হরমোনটা নষ্ট করে দিতে হবে এবং পুরুষাঙ্গটা কেটে ফেলতে হবে। আর যদি তা না করা হয় তাহলে খুব দ্রুতই সে ক্যান্সারে আক্রান্ত হবে এবং মারা যাবে। তার বাবা মা ভয় পেয়ে যায় আর তারা চান না কোনোভাবেই নিজের ছেলেকে হারাতে, তাই তারা বাধ্য হয়ে বুকে পাথর চাপা দিয়ে অপারেশন করাতে রাজি হয়ে যায়। এরপর সোয়ানকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, কিন্তু তখনও সে জানে না আসলে তার সাথে কি হতে চলেছে। এদিকে ডাক্তার লিও বাইরের একজন লোকের সাথে কথা বলছে, যে কিনা তাকে এই অপারেশনটা করতে নিষেধ করছে, কিন্তু ডাক্তার লিও তাকে বলছে আমাকে অপারেশনটা করতেই হবে। এদিকে যেহেতু এমন অপারেশন আগে কখনো হয়নি, তাই এই খবর পেয়ে অনেক সাংবাদিকরা হাসপাতালে চলে আসে এবং সোয়ানের প্রাইভেট পার্টির ছবি তুলতে শুরু করে। হঠাৎ করে তার সাথে এগুলো ঘটায় সে বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে যায় এবং খুব লজ্জা পায়। সে বুঝতে পারে না কেন তার সাথে এগুলো হচ্ছে। এরপর তাকে ছেলে থেকে মেয়ে বানানোর অপারেশনের কাজ শুরু হয়ে যায়। তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা হয়, আর যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার প্রাইভেট পার্ট কেটে ফেলে মেয়েদের মতো করে দেওয়া হয়েছে। এটা দেখে সে অনেক ভেঙে পড়ে এবং কান্নাকাটি শুরু করে। তাকে এমন কিছু ওষুধ দেওয়া হয়েছে যেগুলো নিয়মিত খেতে থাকলে তার প্রত্যেকটি অঙ্গ মেয়েদের মতো হয়ে যাবে, ফলে সে পুরোপুরিভাবে একজন নারীতে পরিণত হবে। এক কথায় কিছুদিন পরে একজন স্বাভাবিক মেয়ে এবং সোয়ানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এদিকে 1 বছর পরে সোয়ান পুরোপুরি একজন নারীতে পরিণত হয়ে গিয়েছে। তাকে এখন মেয়েদের ড্রেস পরানো হয়, এমনকি তার নামও পরিবর্তন করে মেয়েদের নামে নাম রাখা হয়েছে। তার বাবা মা তার সাথে একজন মেয়ের মতোই আচরণ করে। আজ তার জন্মদিন, তাই তার বাবা তার জন্য উপহার হিসেবে একটা পুতুল কিনে এনেছে, কিন্তু পুতুলটা দেখে সোয়ান মোটেও খুশি হয়নি, কারণ তাকে বাহ্যিকভাবে একজন মেয়েতে রূপান্তরিত করা হলেও মনের দিক থেকে সে এখনো একজন ছেলে। তাই সে রেগে গিয়ে পুতুলটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর তার বাবা মা সিদ্ধান্ত নেয় তারা এই শহর থেকে চলে যাবে, কারণ এই শহরের অনেকেই জানে সে অপারেশনের মাধ্যমে ছেলে থেকে মেয়ে হয়েছে। তারা চায় তাদের সন্তান যেন একটা স্বাভাবিক জীবন কাটাতে পারে। এরপর তারা একটা নতুন শহরে যায় এবং সেখানে একটা স্কুলে সোয়ানকে ভর্তি করে দেয়। পরের দিন সে তার নতুন স্কুলে যায় এবং দিহান নামের একটা মেয়ের পাশে বসে। ক্লাসে এত মেয়ের মধ্যে তার বেশ অস্বস্তি হতে থাকে। ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ সে দৌড়ে বাথরুমের দিকে যায়, আসলে তার পিরিয়ড হয়েছে কিনা দেখতে, কিন্তু ভুলবশত সে মেয়েদের বাথরুমে না গিয়ে ছেলেদের বাথরুমে ঢুকে পড়ে। সেখানে থাকা একটা ছেলে বলে, তুমি এখানে কি করছো? এটা তো ছেলেদের বাথরুম। সে মেয়েদের বাথরুমে গিয়ে দেখে সত্যিই তার পিরিয়ড হয়েছে। সে তার রক্ত পরিষ্কার করে নিজের কোট খুলে কোমরে জড়িয়ে ক্লাসে চলে যায়। ক্লাসে ঢোকার সময় সে দেখতে পায় দিহান ওই জায়গাটা পরিষ্কার করছে যেখানে রক্ত লেগেছিল। দিহান তাকে দেখে প্রশ্ন করে, তুমি সাথে করে প্যাড নিয়ে আসোনি কেন? তখন সোয়ান পরিস্থিতি
সামাল দিতে বলে, এটা আমার প্রথমবার। স্কুল ছুটির পর দিহান তাকে কয়েকটা স্যানিটারি প্যাড কিনে দেয়। এরপর দিহান নিজের জন্য আরো কিছু কেনাকাটা করে সাথে সোয়ানকেও কয়েকটা টি শার্ট কিনে দেয়। দিহানের এমন ব্যবহারে সে বেশ খুশি হয়। এরপরে সোয়ান যখন সকালে স্কুলে যায় তখন দেখে তার বেঞ্চে একটা চিঠি ও গিফট রাখা। এটা আসলে রেখেছে তাদের স্কুলেরই একজন ছাত্র সই, আর যে কিনা স্কুলের কোনো মেয়েকে পাত্তা দেয় না। সোয়ান এগুলোর প্রতি কোনো আগ্রহ দেখায় না, কেননা তার কোনো ছেলের প্রতি এরকম ফিলিংস আসে না। তাই সেই গিফট এবং চিঠি অন্য মেয়েদেরকে দিয়ে দেয়। এদিকে সই সোয়ানকে পছন্দ করায় অন্য মেয়েরা তাকে হিংসে করতে শুরু করে। এরপর সে স্কুল থেকে ফিরে ফোনে দিহানের ছবি দেখে, তারপর দিহানকে মেসেজ করে যেন সে তাদের বাসায় আসে। দিহানও তাতে রাজি হয়ে যায়, আর এটা শুনে সে খুব খুশি হয় আর তার মাকে বলে দিহানের জন্য ভালো কিছু রান্না করতে। তার মা তখন তাকে বলে, তুমি এখন বড় হচ্ছ, তোমার উচিত ঘরের কাজ শেখা, তা না হলে বিয়ের পর তুমি কি করবে। এটা শুনে তার অনেক কষ্ট হয়, কারণ সে নিজেই একজন ছেলে ছিল, তাই কোনো ছেলেকে বিয়ে করতে হবে এই বিষয়টা সে কোনোভাবেই মানতে পারে না। পরদিন সে স্কুলে যাওয়ার পর যখন সে বাথরুমে যায়, সেই ফাঁকে শিন নামের একটা মেয়ে তার ব্যাগ খুলে চেক করতে শুরু করে। তখন দিহান তাকে কাজটা করতে নিষেধ করে, কিন্তু সে তার কথা শোনে না। সে সোয়ানের ব্যাগে চিঠিটা পায় না, কিন্তু কিছু ঔষধ পায় এবং এই ঔষধগুলোর ছবি সে তার ফোনে তুলে নেয়, কারণ তার ধারণা এগুলো হয়তো সুন্দর হওয়ার ঔষধ। এরপর দিহান সোয়ানের সঙ্গে তার বাড়ি যায়, যেখানে গিয়ে তার রুমে দিহান কম্পিউটার দেখতে পেয়ে গেম খেলতে চায়। সে যখন কম্পিউটার অন করে তখন ওয়ালপেপারে ছেলে থাকাকালীনের একটা ছবি দেখতে পায়। এটা দেখে সে সোয়ানকে জিজ্ঞেস করে, তোমার মতো দেখতে এটা কার ছবি? উত্তরে সোয়ান কি বলবে ভেবে না পেয়ে বলে, এটা আমার ভাইয়ের ছবি এবং সে কিছুদিন আগে মারা গিয়েছে। দিহান কথা বিশ্বাস করে নেয়, কারণ তার মনে হয় ভাই বোনের চেহারায় মিল থাকতেই পারে। সে সোয়ানের মন খারাপ এটা বুঝতে পেরে তাকে সান্ত্বনা দেয় এবং জড়িয়ে ধরে। রাতে শিন দিহানকে ফোন করে বলে, আমি আমার ডাক্তার আন্টিকে ঔষধের ছবিগুলো দেখিয়েছিলাম, সে বলেছে এগুলো কোনো সুন্দর হওয়ার ঔষধ নয়, এগুলো ডিপ্রেশনের ঔষধ। এটা শুনে দিহান ভাবতে থাকে হয়তো তার ভাই মারা যাওয়ার কারণে সেই বিষয়টা নিয়ে একটু ডিপ্রেসড, তাই সেই ঔষধগুলো খায়। তাই সে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে সোয়ানের আরো অনেক খেয়াল রাখবে। তখন সে সোয়ানকে একটা মেসেজ পাঠায়, কাল আমার জন্মদিন, আর তাই কাল স্কুলে যাওয়ার প্রয়োজন নেই, তুমি কাল আমার সাথেই থাকবে আর আমি তোমাকে তোমার বাসা থেকে নিয়ে আসবো। পরদিন তারা যখন একসাথে বাসে করে আসে তখন এক লোক সোয়ানের সাথে নোংরা আচরণ করার চেষ্টা করে। এটা সোয়ান দিহানকে বললে সে লোকটিকে উচিত শিক্ষা দেয়। তারপর তারা একসঙ্গে দিহানের বাসায় আসে। সোয়ান তাকে একটা ইয়াররিং গিফট করে। গিফটটা দিহানের অনেক পছন্দ হয় এবং সে তার মাকে সেটা দেখায়, কিন্তু তার মায়ের ওটা একদমই পছন্দ হয় না। আর এই বিষয়টি সে সোয়ানের সামনেই বলে। এই ঘটনায় সোয়ানের মনটা খারাপ হয়ে যায়। দিহান তাকে নিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে দিহান তার মায়ের ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। সে সোয়ানকে বলে, আমার মা আগে এমন ছিল না, আমার বাবা তাকে ছেড়ে যাওয়ার পরে সে অনেক ডিপ্রেসড হয়ে গিয়েছিল এবং বিভিন্ন ধরনের নেশা করত, আর তখন থেকে আস্তে আস্তে তার ব্যবহার খারাপ হতে শুরু করে। এখন সে সবার সাথে খারাপ ব্যবহার করে আর কাউকে সহ্য করতে পারে না। তুমি তার ব্যবহারে কষ্ট পেও না, আর এই কথাগুলো তুমি কারোর সাথে শেয়ার করো না। আমি চাই না এই ব্যাপারটা আর কেউ জানুক। কথাগুলো শোনার পর সোয়ান ভাবে, যেহেতু দিহান আমার সাথে সবকিছু শেয়ার করেছে, তাহলে আমি চাইলেও তার সাথে আমার কথাগুলো শেয়ার করতে পারি। কষ্টগুলো তার সাথে শেয়ার করলে হয়তো তার একটু হালকা লাগবে। আর এই কথাগুলো একমাত্র দিহানের সাথে শেয়ার করা যায়, কারণ সে তার খুব ভালো বন্ধু। তাই সে দিহানকে তার ছেলে থেকে মেয়ে হওয়ার সব কথা খুলে বলে। কথাগুলো শুনে দিহান প্রথমে কিছুই বুঝতে পারে না, আর তাই সোয়ান তাকে সেই ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বলে। কথাগুলো শুনে দিহান তার দিকে একভাবে তাকিয়ে থাকে, আর এটা দেখে সে ভাবতে থাকে হয়তো দিহান আর তার সাথে ফ্রেন্ডশিপ রাখবে না আর তাকে ঘৃণা করা শুরু করবে। কিন্তু দিহান তখন তাকে জড়িয়ে ধরে এবং বলে, এগুলো নিয়ে মন খারাপ করো না, তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবে, আর আমি এই কথাগুলো কখনো কাউকে বলবো না। পরদিন স্কুলে সবাই রুম পরিষ্কার করার সময় ছই সোয়ানের কাছে এসে বলে, তোমার কাজ করতে হবে না,
তোমার কাজটা আমি করে দিচ্ছি। এরপর সোয়ান তার কাছে যায় তাকে সাহায্য করার জন্য, কিন্তু শিন তার সাথে খুব খারাপ ব্যবহার করে এবং তাকে অপমান করে, কারণ সোই তাকে না পছন্দ করে সোয়ানকে পছন্দ করে, আর এজন্যই সোয়ানের ওপর তার এত রাগ। সবার সামনে সোয়ানকে অপমান করার ব্যাপারটা দিহানের অনেক খারাপ লাগে। তাই সে স্কুল ছুটির পর শিনের সাথে কথা বলে। সে শিনকে জিজ্ঞেস করে কেন সে সোয়ানের সাথে খারাপ ব্যবহার করে। শিন বলে ওর জন্য আমার ক্রাশ আমাকে পাত্তা দিচ্ছে না, আর তাই ওকে আমার সহ্য হয় না। একথা শুনে দিহান বলল, তোমার ক্রাশের প্রতি সোয়ানের কোনো ইন্টারেস্ট নেই, তুমি ওকে ভুল ভাবছো। তুমি যদি আমাকে কথা দাও আমি যা বলবো তুমি তা কারোর সাথে শেয়ার করবে না, তাহলে আমি তোমাকে সোয়ানের ব্যাপারে একটা কথা জানাতে পারি। শিন বলে, তুমি কি আমাকে এমন মেয়ে মনে করো? তুমি নির্ভয়ে আমাকে বলতে পারো সবকিছু, আমি কাউকে কিচ্ছু বলবো না। দিহান তাকে বিশ্বাস করে এবং সে সোয়ানের সব সিক্রেট তাকে বলে দেয়। শেষে সে একটা কথাই বলে, আমাদের উচিত তাকে মানসিক সাপোর্ট দেওয়া। তো যাই হোক, সোয়ান পরের দিন স্কুলে গেলে সবাই তার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে এবং হাসাহাসি করে। সে এসবের কিছুই বুঝতে পারে না। তারপর সে যখন তার বেঞ্চে বসতে যায় তখন দেখে সেখানে বসে দিহান খুব কাঁদছে। আসলে কাল দিহান শিনের কাছে যা বলেছিল সেগুলো সে সবাইকে বলে দিয়েছে। দিহান নিজেকে খুব অপরাধী ভাবে এবং বলে, আমাকে তুমি মাফ করে দাও, আমার ভুলের জন্যই সবাই এমন করছে। এটা বলে সে আরো বেশি কাঁদতে থাকে। এরপরে শিন সোয়ানের কাছে এসে বলে, তুমি আসলে একজন হিজড়া, এটা আমি ভাবতেও পারিনি। তারপর এক এক করে সবাই এসে তাকে খুব অপমান করে এবং আজে বাজে কথা বলে। সোয়ান লজ্জায় এবং কষ্টে সেখান থেকে দৌড়ে বাথরুমে চলে যায়, কিন্তু সেখানেও কয়েকটা মেয়ে তার সাথে খুব বাজে আচরণ করে এবং তার জামা কাপড় খুলে তাকে চেক করতে শুরু করে। সে খুব কান্না করতে থাকে, আর তখনই দিহান সেখানে চলে আসে এবং অন্যদের বাধা দেয় এগুলো করতে। দিহান তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করলে সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে। বাসায় গেলে তার মা তাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করে তার কি হয়েছে, কিন্তু সে কিছু না বলে তার রুমে চলে যায় এবং কাঁদতে থাকে। পরের দিন যখন দিহান স্কুলে যায় তখন দেখে সোয়ান স্কুলে আসেনি। এটা দেখে তার খুব মন খারাপ হয়। ঠিক তখনই ক্লাসে টিচার আসে এবং সবার উদ্দেশ্যে বলে, তোমরা কাল সোয়ানকে এতটাই অপমান করেছো যে সে আর এই স্কুলে পড়বে না। এটা শুনে দিহানের আরো বেশি মন খারাপ হয়। এদিকে 2 দিন ধরে সোয়ান নিজেকে তার রুমের মধ্যে আটকে রেখেছে। তার এই অবস্থা দেখে তার মায়ের অনেক চিন্তা হয়, আর তাই সে সেই ডাক্তারকে ফোন করে যে সোয়ানের অপারেশন করেছিল। তার মা ডাক্তারকে সবকিছু খুলে বলে। সব শুনে ডাক্তার বলে, আমি এখন দেশের বাহিরে, আপনারা ওকে আমার হসপিটালে নিয়ে গিয়ে একবার চেক আপ করিয়ে আনুন, আমি দেশে এসে ওকে দেখব। আসলে ডাক্তার সে অপারেশনটা করার পরে এতটাই ফেমাস হয়ে গেছে যে বিভিন্ন দেশ থেকে তাকে অপারেশন করার জন্য ডাকা হয়, আর এজন্যই সে বর্তমানে আমেরিকাতে আছে। এরপর তার বাবা মা তাকে নিয়ে শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কেননা এখন এই শহরের অনেকেই জেনে গেছে সোয়ানের কথা। সে যদি এই শহরে থাকে তাহলে কখনোই একটা স্বাভাবিক জীবন পাবে না। যাওয়ার সময় তার ফোনে দিহানের অনেকগুলো মেসেজ আসে, বারবার অনুরোধ করে একটাবার দেখার জন্য, কিন্তু সে তা না করে দিহানের নাম্বার ব্লক করে দেয়। পরের দিন যখন সোয়ানকে নিয়ে হসপিটালে যাওয়া হয় তখন ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, তোমার শরীরে অ্যাস্ট্রোজেন ভালো কাজ করছে। সে বুঝতে না পেরে প্রশ্ন করে, সে তো শুধুই ডিপ্রেশনের ওষুধ খায়। আসলে তার মা এতদিন তাকে ডিপ্রেশনের ওষুধের বদলে অ্যাস্ট্রোজেন খাওয়াচ্ছিল, যেন সে একজন পরিপূর্ণ নারী হয়ে যায় এবং বাচ্চার জন্ম দিতে পারে। একথা জানতে পেরে সে খুব কষ্ট পায়। বাসায় আসার পর রাতে যখন সে ঘুমাচ্ছিল সে অদ্ভুত একটা স্বপ্ন দেখে। সে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছে এবং হঠাৎই পানিতে ডুবে যেতে শুরু করে। স্বপ্নটা দেখে তার ঘুম ভেঙে যায় এবং সে চিৎকার করে কাঁদতে থাকে, আর তার কান্নার শব্দ শুনে তার বাবা মা চলে আসে। সে কাঁদতে কাঁদতে তার বাবা মাকে বলে, কেন তোমরা আমাকে না জানিয়ে আমার এই অপারেশন করিয়েছো? তার বাবা মা বলে, আমাদের আর কোনো উপায় ছিল না, কারণ ডাক্তার আমাদেরকে বলেছিল আমরা যদি অপারেশনটা না করাই তাহলে খুব দ্রুত তোমার শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়বে এবং তুমি মারা যাবে। আমরা কোনোভাবেই তোমাকে হারাতে চাইনি। তখন সে বলে, তোমরা কি একবারও জানতে চেয়েছিলে আমি কি চাই, আমার কি ফিল হয়? কেন তোমরা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে? মেয়ের এই অবস্থা দেখে তার বাবা মাও খুব কষ্ট পায় এবং কাঁদতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। ডক্টর লিও আমেরিকা থেকে দেশে ফিরে এসেছে। এটা জানতে পেরে সোয়ান তার সাথে দেখা করার জন্য তার বাসায় যায়।
সেখানে গিয়ে সে তাকে প্রশ্ন করে, কেন আপনি আমার অপারেশন করালেন? ডাক্তার বলে, তুমি যেন একজন পরিপূর্ণ নারী হতে পারো, তাই তোমার অপারেশন করেছি। তোমার শরীরে নারী ও পুরুষ এই দুই ধরনেরই হরমোন ছিল, আর পুরুষ হরমোনের পরিমাণ কম থাকায় আমরা সেটা অপারেশনের মাধ্যমে নষ্ট করে দেই। এবার সোয়ান তাকে বলে, আমি জানি আমার শরীরে পুরুষ হরমোনের পরিমাণ বেশি ছিল। আপনি চাইলে আমার শরীর থেকে নারী হরমোনগুলো নষ্ট করে দিতে পারতেন এবং আমাকে ছেলেই রাখতে পারতেন, কিন্তু আপনি তা করেননি, কারণ আপনার তো ফেমাস হতে হবে। আমাকে ছেলে রাখলে আপনি তো এত ফেমাস হতে পারতেন না যতটা আমাকে মেয়ে বানিয়ে হয়েছেন। আপনি চেয়েছিলেন এই অপারেশনটা করে পৃথিবীর ইতিহাসে নাম লেখাতে, কেননা এই অপারেশনটা আপনার আগে আর কেউ করেনি। তার এসব কথা শুনে ডাক্তার অবাক হয়ে যায় এবং জানতে চায়, তুমি এসব কথা কিভাবে জানলে? তখন সে বলে, আপনি যখন আপনার বন্ধুর সাথে কথা বলছিলেন তখন আমি সব শুনে ফেলেছিলাম, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি আসলে আমার সাথে কি হতে চলেছে। এমনকি আমি জানতামই না যে আমার অপারেশন হতে চলেছে, কিন্তু পরে যখন আমি এগুলো নিয়ে ভাবলাম তখন সবকিছু আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। আপনি ইচ্ছে করে আমার জীবনটা নষ্ট করেছেন, আমি আপনাকে ছেড়ে দেব না। একথা বলেই সে বাসায় চলে আসে। এরপর বাসায় ফিরে সে রুমের দরজা আটকে দিয়ে খুব সুন্দর করে মেয়েদের মতো সাজে এবং সারা ঘরে পারফিউম ছড়িয়ে দিয়ে নাচতে থাকে। এরপর সে একটা ডায়েরিতে তার জীবনের সব কষ্টের কথাগুলো লেখে। সে তার জীবন নিয়ে এতটাই হতাশ হয়ে পড়েছে যে সে আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়। ডায়েরিতে লিখে যাওয়া কথাগুলোর জন্য সেই ডাক্তারেরও সাজা হয়, তবে ডাক্তারের সাজা হলেও একটা প্রাণ কি আর ফিরিয়ে দেওয়া সম্ভব? কোনো কিছুর বিনিময়ে হলেও সেই সন্তান হারানো বাবা মা কি ফিরে পাবে তাদের সন্তানকে? বর্তমান সময়ে আমরা ডাক্তারের প্রতি এতটাই নির্ভরশীল যে কোনো কিছু বিচার বিবেচনা না করেই তাদের সিদ্ধান্তের ওপর অন্ধবিশ্বাস করি। ভুল চিকিৎসা বা ডাক্তাররা নিজেদের আখের গোছাতে গিয়ে অনেক মানুষই হারায় তাদের প্রিয়জন। একজন ডাক্তার যেমন একটা মানুষকে সুস্থ জীবন দিতে পারে, ঠিক তেমনি একজন ডাক্তার পারে একটা মানুষের জীবনকে অন্ধকারে ঠেলে দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।